প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইনে চ্যানেল আই অনুষ্ঠান দেখবার জন্য। আজকে আমরা আলোচনা করব বিশ্ব ফুসফুস দিবস নিয়ে। বিশুদ্ধ বায়ু, সুস্থ ফুসফুস সবার জন্য, এই বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের গোল টেবিল আলোচনা। বিশুদ্ধ বায়ু, সুস্থ ফুসফুস, এটা ছিল এবার বিশ্ব লাং দিবসের প্রতিপাদ্য বিষয়। এই বিষয়কে কেন্দ্র করেই আজকে আমাদের গোল টেবিল বৈঠক। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের এই গোল টেবিল বৈঠকে। আমি প্রথমেই প্রফেসর ডক্টর আলী হোসেন স্যার, আপনার কাছে জানতে চাইব যে এবছর বিশ্ব ফুসফুস দিবসের যে প্রতিপাদ্য বিষয়, এই বিষয়টি কি এবং কেন? এ বিষয়ে প্রতিপাদ্য হচ্ছে আপনার ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাংস ফর অল, অর্থাৎ নির্মল বাতাস এবং সবার জন্য সুস্থ ফুসফুস। এই প্রতিপাদ্যটা দেওয়াটা অবশ্যই যৌক্তিক, কারণ হচ্ছে কোভিড পরবর্তী এই টিএসডি অনেক অংশে বেড়ে গেছে এবং এই বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে এয়ার পলিউশনস। এবং আমরা জানি যে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এয়ার পলিউশন ক্রমাগত বাড়ছে এবং এয়ার পলিউশন রিলেটেড ডিজিজগুলো ক্রমাগতই বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই আজকের মূল আলোচনা হবে যে আমরা কীভাবে এয়ার পলিউশন কমাতে পারি এবং কীভাবে এয়ার পলিউশন রিলেটেড ডিজিজগুলোকে আমরা বাদ দিতে পারি অথবা প্রিভেন্ট করতে পারি এবং আমাদের ফুসফুসকে আমরা হেলদি রাখতে পারি। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর স্যার, প্রতি বছর আপনারা কেন বিশ্ব ফুসফুস দিবস পালন করেন? বিশ্বের প্রতিটি দেশেই আসলে বক্ষব্যাধি চিকিৎসকদের সংগঠন রয়েছে যারা বক্ষব্যাধির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকেন। এই সংগঠনগুলো মহাদেশীয়ভাবে আবার এক একটি প্রতিষ্ঠানের অধীনে রয়েছেন। এটি এশিয়াতে রয়েছে, আফ্রিকায় রয়েছে, ইউরোপে রয়েছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায়ও রয়েছে। এগুলো অনেক দিন ধরেই কাজ করছে। 2017 সালে প্রথমবারের মতো একটি সংগঠন গঠিত হয়, সেটি হচ্ছে ফেডারেশন ফর ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটিস। তারা সব মহাদেশীয় সংগঠনগুলো এবং তার অধীনে বিভিন্ন দেশের যে ছোট ছোট সংগঠনগুলো আছে সবাই মিলিয়ে এই কাজটি শুরু করেন এবং তারা একটি চার্টার ফর লাং হেলথ নামে একটি ঘোষণাপত্র তৈরি করেন, যেটিতে বক্ষব্যাধি নিয়ন্ত্রণের সমস্ত বিষয়গুলো যাতে জনগণ, যাতে সরকার এবং যাতে সর্বোপরি সকল মানুষ সম্পৃক্ত হতে পারে সেই ঘোষণাগুলো দেন। এটি প্রাথমিকভাবে বিশ্বের প্রায় 37টি সংগঠন এটার সিগনেটারি ছিলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ লাং ফাউন্ডেশন প্রথম থেকে এটির সিগনেটারি হিসেবে আছেন। বর্তমানে এই সংগঠনের সংখ্যা 250টি, অর্থাৎ প্রায় পৃথিবীর সব দেশের কোনো না কোনো সংগঠন এটির সাথে জড়িত আছে। তারা এই 17 সালে যখন এটি ঘোষণা করলেন, তারপরে সিদ্ধান্ত নিলেন যে 2018 সাল থেকে তারা প্রতি বছর একটি দিন বিশ্ব ফুসফুস দিবস বা ওয়ার্ল্ড লাং ডে হিসাবে পালন করবেন এবং সেই হিসাবেই 25শে সেপ্টেম্বরকে নির্ধারণ করা হয় এই দিনটি পালন করার জন্য। এই দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বব্যাপী যে বক্ষব্যাধির যে সমস্যাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা, সেগুলোর সমাধানের পথ খুঁজে বের করা, এ ব্যাপারে উন্নততর বৈজ্ঞানিক গবেষণা করা, যে সমস্ত জ্ঞান পৃথিবীর উন্নত দেশগুলো আছে সেগুলো যাতে একেবারে কিছুটা দরিদ্র বা দরিদ্রসীমার নিচে দেশগুলো আছে তাদের জনগণের মাঝে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা, আন্তঃমহাদেশীয় যে সংগঠনগুলো আছে তাদের ভিতরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে চিকিৎসকদেরকে আরও উন্নত চিকিৎসার ব্যাপারে উদ্বুদ্ধ করা, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যাতে বক্ষব্যাধি প্রতিরোধ করা যায়, আমরা যাতে পরিবেশ দূষণ, ধূমপান বা অন্যান্য যে বক্ষব্যাধি বেড়ে যাওয়ার যে কারণগুলো আছে সেগুলোর ব্যাপারে যাতে সবাই একযোগে কাজ করতে পারেন, যারা পলিসি মেকার আছেন তারা যাতে এ ব্যাপারে সচেতন হন এবং সঠিক আইন কানুনগুলো প্রয়োগ করেন বা প্রণয়ন করেন, সেই ব্যাপারে সচেতনতা তৈরি করা। এই দিবসটি পালনের আসল উদ্দেশ্য হচ্ছে 365 দিনই যেন আমরা এই ব্যাপারে সচেতন থাকি, কারণ আমরা যদি আমাদের ফুসফুসকে, আমাদের শ্বাসতন্ত্রকে
সতেজ না রাখতে পারি, সুস্থ না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সামগ্রিকভাবেই আমাদের জীবনটা অনেক বেশি বিষময় হয়ে উঠবে এবং আমরা কোনোভাবেই একটি সুন্দর সুস্থ জাতি বা সমাজ গড়ে তুলতে পারবো না। আমাদের জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আপনাকে অনুরোধ করব যে আসলে এই ফুসফুসের যে রোগগুলা, এই রোগগুলা কি এবং কোনগুলা কতটুকু মারাত্মক? ফুসফুস মানুষের একটি অত্যন্ত জরুরি অঙ্গ, যার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি এবং অক্সিজেন মাধ্যমে আমরা জীবন ধারণ করি। ফুসফুসের বিভিন্ন পার্টস হিসেবে চিন্তা করি, অঙ্গ হিসেবে চিন্তা করি, তার মধ্যে একটি হলো ফুসফুসের শ্বাসনালী। সেটার জন্য যে রোগগুলো হয় সেই রোগগুলো হলো, প্রধান রোগ হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি যেটা বাংলায় বলা হয়। এছাড়া আছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যা বিভিন্ন বায়ুজনিত এবং এনভায়রনমেন্ট পলিউশনের জন্য হয়, স্মোকিংয়ের জন্য হয়। এছাড়া আরেকটা আছে সিকিউরিটি উন্নয়নের জন্য, যেটা হয় ফুসফুসের ক্যান্সার। এছাড়াও আছে এমফাইসিমাটা, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাকিউট ব্রঙ্কাইটিস এবং সিস্টিক ফাইব্রোসিস। ফুসফুসের প্রদাহজনিত যেটা হয়, যেটা ব্যাকটেরিয়ার জন্য হয়, সেটা হলো নিউমোনিয়া। এটা একটি বাংলাদেশের কমন ডিজিজ। এছাড়াও যেটা সারা বিশ্বের প্রচলিত, সেটা হলো যক্ষা রোগ, যেটা ফুসফুসের সংক্রামক ব্যাধি হিসাবে পরিচিত, যেটা একের থেকে উন্নতি ছড়ায়। এছাড়াও আছে লাং ক্যান্সার হতে পারে, এছাড়া লাং অ্যাবসেস হতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। আরেকটা আছে প্রফেশনাল নিউমোকনিওসিস, যারা পাথর ভাঙিয়ে শিল্পাটা করে অথবা যারা ধুলাবালি রিলেটেড কাজ করে, মাইনে কাজ করে, সেটা নিউমোকনিওসিস, যেটা শ্বাসকষ্টের একটা রোগ। এছাড়াও আছে যে ইন্টারস্টিশিয়াম, যেটা খুবই ধীর গতিতে হয়, লাঙের যেই পর্দা আছে সেটার জন্য যে প্রদাহজনিত কারণে হয়, অন্যান্য কারণে সেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এছাড়া হতে পারে সেখানে যদি বাতাস ঢুকে, তার জন্য নিউমোথোরাক্স হতে পারে, হাইড্রোনিমাস পানি এবং অন্যান্য কারণেও সেখানে হতে পারে। আরেকটা হতে পারে যে মেজোথেলেমা, যা লাংসের পর্দার একটি রেয়ার ডিজিজ। আমাদের যে চেস্টের যে মাসেল ইন্টারকোস্টাল, সেটার জন্য যে প্যারালাইসিস জন্য যেখানে শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া আরেকটা যেটা হতে পারে যে নিউরোমাস্কুলার ডিজিজ, আমাদের নার্ভের যেই দুর্বলতার জন্য মাসলগুলো দুর্বল হয়ে যায়, আমাদের শ্বাসকষ্ট হতে পারে। ডাক্তার আব্দুল শাকুর খান, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ ও বিশ্বে ফুসফুস রোগের প্রাদুর্ভাব কেমন? বৈশ্বিক একটা ব্যাপার আছে, যেটা আমরা বুঝি যে পুরা বিশ্বটা একটা পরিবার। আবার তাকে যদি আমি সাব গ্রুপ করি, তাহলে রিজিওনালি আমরা প্রতিটি দেশ একটি পরিবার। এখন এই বৈশ্বিক পরিমণ্ডলে কিন্তু দেশ থেকে দেশে কতগুলো বিভাজন সৃষ্টি হয়। যেমন আবহাওয়াগত বিভাজন আছে, বায়ু দূষণগত বিভাজন আছে, জনগোষ্ঠী বা ভৌগোলিক অবস্থানগত বিভাজন আছে। এত সত্ত্বেও আমরা কিছু কমন অসুখ কিন্তু সারা পৃথিবীতে একই। ধরেন আমরা আলোচনায় আসি যদি অ্যাজমা, এটা বৈশ্বিক, সারা বিশ্বে আছে। সিওপিডি, এটাও আছে। নিউমোনিয়া, টিউবারক্লোসিস বা যক্ষা অথবা লাং ক্যান্সার। পার্থক্যটা হয়ে যায় সেখানে হচ্ছে সেখানকার জনগোষ্ঠী যে ধরনের সুযোগ সুবিধা পায়, অথবা তাদের আবহাওয়াগত যে সুবিধা আছে, অথবা তাদের ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টগত সুবিধা আছে, সেখানে এক ধরনের সুবিধাজনক অবস্থানে আছে। আর বাংলাদেশের মতো যে দেশগুলোতে আমরা আছি, আমরা জানি যে বায়ু দূষণগত বা পরিবেশ দূষণগত বিভিন্ন সমস্যার মধ্যেই আমরা বেড়ে উঠি। আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং আমাদের স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারাল অনেকগুলো প্রবলেম থাকে, সো দ্যাট ওই অসুখগুলো এখানেও আছে। পার্থক্যটা হলো ইনসিডেন্স, কত মাত্রায় হয়। যে দেশে দূষণ বেশি, যে দেশে পরিবেশগত দূষণ অথবা আমাদের যেটা বলতে পারি জনগোষ্ঠীর ঘনত্ব জাতীয় সমস্যা, সেখানে কিন্তু রোগগুলো বেশি হয়। আমরা মূলত ফুসফুসের অসুখগুলোকে যদি মূল দাগে মানে মূল পর্বে ভাগ করি, সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ অ্যান্ড নন ইনফেকশাস ডিজিজ। এখন ইনফেকশাস ডিজিজগুলো জীবাণু দ্বারা হয়। এই জীবাণু সব দেশেই আছে। যেখানে যত দূষণ, জীবাণু তত বেশি। পরিবেশগত কিছু ফ্যাক্টরও আছে। তাহলে উন্নত বিশ্বে যে ইনফেকশাস ডিজিজ আছে, সেটা তাদের ইনসিডেন্স হয়তো কম, আমাদের দেশের ঘনত্ব অ্যান্ড আদার্স কারণে ইনফেকশনটা বেশি, এটাও কমন। এখন আসে নন ইনফেকশাস। এখন একটা বিরাট স্লোগান চলে, নন কমিউনিকেবল ডিজিজ। এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমাদের রেসপিরেটরিতে অ্যাজমা আছে, সিওপিডি আছে, লাং ক্যান্সার আছে। এগুলোকে যদি ভাবি, তাহলে এটা আমাদের ওই সমস্ত কারণে আমাদের দেশের ইনসিডেন্সটা বেশি। এখন আসেন এই বেশির পরে আমরা তো আসবো সমাধানটা কোথায়। আমাদের দেশে আমাদের কিন্তু চিকিৎসা সেবার সাথে যারা জড়িত, স্পেশাল চিকিৎসক অথবা নন স্পেশালিস্ট চিকিৎসক বলেন অথবা নার্সিং স্টাফ অ্যান্ড আদার স্টাফ বলেন, এদিক থেকে আমরা কিন্তু পিছিয়ে নেই। আমাদের আছে, জনবল আছে। আমাদের যেটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমরা লাকি যে আমাদের এই সমস্ত রোগ চিকিৎসার জন্য যে ঔষধগুলা প্রয়োজন, আমাদের দেশ ইতিমধ্যেই কিন্তু সেই ঔষধে স্বাবলম্বী হয়েছে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু
আমাদেরকে সেই ওষুধগুলো অ্যাভেলেবল করেছে। প্রশ্নটা হলো এই ওষুধ যখন আমরা কিনবো, ওষুধ এমন একটা পণ্য যেটা কিন্তু সরাসরি বাজার থেকে কেনা যায় না। এখানে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশনে আসে, দেন ওষুধটা পাবে। কিন্তু সেখানে আমার বাজেট কত? আমার দুর্বলতা হচ্ছে বাজেটের, দুর্বল বাজেটে দুর্বল ব্যবস্থাপনার কারণে সেই পণ্যটা কিন্তু আমার পকেটে আনতে গেলে নিজের পয়সা দিয়ে আনতে হয়। তাহলে এখানে একটা অর্থনৈতিক একটা বিরাট সমস্যা আছে, বহির্দেশের সাথে বিরাট সমস্যা। এখন আসেন, চিকিৎসা তো অধিকার, একজন মানুষ চিকিৎসা কিন্তু তার অধিকার। ডাক্তার আব্দুল আল মামুন, তিনি কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভার কেয়ার হসপিটাল, তাকে বলার জন্য অনুরোধ করব যে কারা ঝুঁকির মধ্যে রয়েছেন ফুসফুসের এবং রিস্ক ফ্যাক্টরগুলো কি? আমাদের ফুসফুসটা আল্লাহর একটা বড় নিয়ামত, কারণ আমাদের শরীরে যতগুলো অর্গান আছে, হার্ট, কিডনি, ব্রেন, তাদের যা প্রয়োজন হয় একটা জিনিস, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন সাপ্লাইটাকে আনইন্টারাপ্টেড রাখা, সার্বক্ষণিক, যতক্ষণ আমরা বাঁচবো, এটাই ফুসফুসের একটা বড় কাজ। এই কাজটা যতক্ষণ আমরা বেঁচে আছি, আমরা ঘুমিয়ে গেলে আমাদের অন্য অর্গানগুলো রেস্ট পায়, কিন্তু ফুসফুস রেস্ট পায় না। হার্ট এবং ফুসফুস দুটো চলতে থাকে। এই ফুসফুসের মাধ্যমেই আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তো যে পরিবেশে আমরা বসবাস করছি, যে বায়ুমণ্ডলে আমরা বসবাস করছি, এই বায়ুমণ্ডলের যে বাতাসের মধ্যে উপাদানগুলো আছে, এগুলো সহজে আমাদের শ্বাসনালীতে ঢুকে যায়। আর শরীরের অন্য কোনো জায়গাতে কিন্তু ঢোকার কোনো সুযোগ নাই, একমাত্র জায়গায় হলো এই শ্বাসনালী বা নাকে ঢোকে। কিন্তু তাহলে আমরা কেন বেঁচে আছি? আমাদের তো বারবার ইনফেক্টেড হওয়ার কথা, অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, কারণ আল্লাহ তাআলা আমাদের নাকের মধ্যে একটা সুপার এয়ার কন্ডিশনার সেট করে দিয়েছে। এখানে বাতাসটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয়। এই মেকানিজমগুলোর পরে যে ফ্রেশ এয়ারটা আমাদের শ্বাসনালীতে যায়, আমরা ভালো থাকি। কোনোভাবে যদি এই পথটা বিঘ্ন ঘটে, এগুলো চারটা মেকানিজম কোনো একটা ইন্টারাপ্টেড হয়, তখন কিন্তু অন্যরকম একটা ঘটনা ঘটে। পাশাপাশি কেউ যদি নাক বন্ধ করে মুখ দিয়ে শ্বাস নেয়, সে কিন্তু এই জিনিসটার সুযোগটা হারালো। তখন তার বাতাসটা সরাসরি ঢুকে যাবে এবং শ্বাসনালীতে চলে গেল। সে বাতাসের যে ইম্পিউরিটিগুলো, সেটা চলে যাবে। সেটা খুব কমনলি হয় আমাদের অ্যাজমা এবং অ্যালার্জির পেশেন্টদের ক্ষেত্রে। আমরা জানি যাদের অ্যাজমা বা অ্যালার্জির জন্য সমস্যা আছে, তারা খুব চেনার উপায় হলো তারা সহজে হাঁচি দেয়। ঠান্ডা, গরম, ধুলাবালি, ধোঁয়া নাকে গেলে হাঁচি দেয়। এই লোকের সংখ্যা পৃথিবীতে প্রায় 30 কোটি, 800 কোটির মধ্যে, আমাদের দেশে প্রায় 1 কোটির মতো। যারা এই মানুষ রাতে যখন ঘুমায়, ফ্যান চলে, মাইটসগুলো নাকে যায় এবং নাকটা বন্ধ হয়ে যায়, তখন সে মুখ দিয়ে শ্বাস নেয় এবং ফলে তার ইজিলি শ্বাসনালী দিয়ে জিনিসগুলো চলে যাচ্ছে, অর্গানিজম ডাস্ট, ফিউম, মাইটস এবং অন্যান্য জিনিসগুলো চলে যায় এবং শ্বাসনালীর বিভিন্ন ধরনের ইনফ্লেমেশন, ইনফেকশন সব কিছু করতে পারে। তাই আমাদের শ্বাসনালীকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি, সবসময় আমরা যদি নাক দিয়ে শ্বাস নেওয়াটা ইনশিওর করতে পারি, তাহলে কিন্তু আমাদের লাংটাকে প্রোটেক্ট করতে পারি। যে জিনিসগুলো আমাদের শ্বাসনালীর ক্ষতি করে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে স্মোকিং। এই স্মোকিংটা, যখন আমরা একটা মানুষ স্মোক করে, একটা জিনিসের জন্য করে, নিকোটিন, সেটা তাকে আনন্দ দেয়। কিন্তু এই নিকোটিনকে পেতে হলে একটা টোবাকোকে বার্ন করার সময় প্লাস 246 টাইপ অফ ভোলাটাইল ম্যাটেরিয়াল আমাদের চলে যায়, যেটা লাংসে ক্ষতি করে। তো সর্বপ্রথম যদি আমরা এই কাটিং করতে পারি, যে আমরা স্মোকিংটাকে কমিয়ে ফেলতে পারি ব্যান্ডিং অথবা কড় আরোপ এবং অন্যান্য কিছুর মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে, তাহলে আমরা ফুসফুসকে রক্ষা করে একমাত্র একটা সুন্দর একটা পথ পেলাম। সেকেন্ড হচ্ছে এয়ার পলিউশন। আমরা এখন লাং ক্যান্সার বা অন্য কোনো ক্ষেত্রে আমরা যেমন 1 নম্বর শুধু এবং সিওপিডির ক্ষেত্রে এই স্মোকিংকেই বেশি দায়ী করতাম, কিন্তু এখন বিভিন্ন গবেষণা দেখা গেছে সমান প্রায় এয়ার পলিউশনের কারণে। সো এয়ার পলিউশনটাকে কমিয়ে আনা, এটা যেমন একটা গ্লোবাল প্রজেক্ট, গ্লোবাল দায়িত্ব, তেমনি আমরা যারা চিকিৎসক, যারা মিডিয়া কর্মী, যারা স্টেক হোল্ডার, যারা লিডার, সবাইকে এগিয়ে আসতে হবে। যদি আমরা গ্লোবাল পলিউশনটাকে যদি কমিয়ে আনতে পারি, তাহলে আমাদের লাংটাকে আমরা সুন্দর রাখতে পারি। আজকের যে প্রতিপাদ্য ছিল আমাদের এই লাং দিবসের, সেটাই ছিল এটা ক্লিন এয়ার, হেলদি লাং। এছাড়া বিভিন্ন অকুপেশনাল হ্যাজার্ডস, যারা বিভিন্ন অকুপেশনে আছে, এইগুলো জায়গায় তারা যদি প্রপার প্রোটেকশন না নেন, এইগুলো অকুপেশনাল হ্যাজার্ডসগুলো তাদের শ্বাসনালীতে চলে যাবে এবং লাংসের ক্ষতি করবে। তো এইগুলো মেইনলি রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে তাহলে আমরা দেখছি যে স্মোকিং, এয়ার পলিউশন, অ্যালার্জেন অ্যান্ড ইরিটেন্টস এবং অকুপেশনাল হ্যাজার্ডস। এই চারটাগুলোকে আমাদের কাটিল করতে হবে, মিনিমাইজ করতে হবে, আমাদের মধ্যে একটা কনসেনসাস সৃষ্টি করতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের ফুসফুসটাকে দীর্ঘদিন, একটা মানুষ 70, 80, এখন অনেক 100 বছর পর্যন্ত মানুষ বাঁচছে, এই সময়টা পর্যন্ত তারা ফুসফুসটাকে রক্ষা করতে পারে এইভাবে। এছাড়া অন্য যে ডিজিজগুলো আছে, এগুলো ছাড়াও যেগুলো ফ্যামিলিয়াল ওরিয়েন্টেড বা ম্যালিগন্যান্সি, এগুলো কিছুটা আমি বলি, এটা বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা ফ্যামিলিয়াল হয় এবং অনেকটা ইনসিডেন্টাল, যেটা নিজেদের তেমন কিছু কারণে থাকে না। তবে আর্লি ডিটেকশন, আমরা একটা ক্যান্সারের পেশেন্ট, আমাদের যে প্রত্যেক যারা এখানে আমরা আছি ফিজিশিয়ান, তাদের জীবনে 1টা 2টা 3টা অনেকের বড় বড় গল্প আছে যে আমরা ক্যান্সার পেশেন্টকে একদম ভেরি আর্লি ডিটেক্ট করতে পেরেছি
এবং একটা সিম্পল একটা অন্য কারণে আসলো, একটা এক্সরে করলাম, করে একটা দাগ পেলাম, সিটি স্ক্যান পেলাম, আমরা এফএনসি করা হলো, ডায়াগনোসিস হয়ে গেল। এই পেশেন্টটাকে যদি আমরা ইমিডিয়েটলি সার্জারি বা অন্য কিছু পদ্ধতি যেতে পারি, রিলিফ। বাট আমাদের কাছে আসে কিন্তু সব পেশেন্টগুলো এমন একটা পর্যায়ে সিমটম নিয়ে, যখন সেটা এখন হেমোপ্রাইসিস হতে পারে, কাফ আদার্স নিয়ে, তখন কিন্তু আলটিমেটলি অনেক দূরে চলে যায়। কাজে আমাদের এই সচেতনতা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই লাং ক্যান্সার পেশেন্টগুলোকে আমরা অনেকটা কমে ফেলতে পারি। ডক্টর গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভুইয়া, উপসর্গগুলো কি, মানে কোন উপসর্গ হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব? আমাদের ফুসফুসের রোগের উপসর্গ, দ্যাট মিন্স কোন লক্ষণগুলি দেখা দিলে আমরা ধরে নিব যে এটা ফুসফুসের সমস্যা হয়েছে এবং আমরা বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ নিব। আমরা যদি লক্ষণগুলি সাজিয়ে নিতে পারি বা লক্ষণগুলি সঠিকভাবে ধরতে পারি, তখনই আমাদের রোগ নির্ণয় এবং চিকিৎসা দুইটাই সহজ হয়ে যাবে। হতে পারে কাশি, সেকেন্ড আমরা বলি কাশির সাথে কফ বের হওয়া, থার্ড আমরা বলি কাশির সাথে রক্ত যাওয়া, ফোর্থ বুকে ব্যথা হওয়া, তারপরে শ্বাসকষ্ট, তারপরে শ্বাসের সাথে শব্দ হওয়া। এগুলি আমরা বলি যে প্রধান উপসর্গ। এই উপসর্গগুলির সাথেও আরও কিছু জিনিস থাকতে পারে, যেমন জ্বর থাকা, ক্ষুধা মন্দা এবং ওজন কমে যাওয়া। যখনই এইগুলি থাকে তখন আমরা ধরে নিই এগুলি ফুসফুসের উপসর্গ এবং আমার বক্ষব্যাধির শরণাপন্ন হওয়া উচিত। কাশি হয় কারুর, তখন আমরা কি চিন্তা করব? আমাদের ন্যাশন ওয়াইড এবং ইন্টারন্যাশনালি একটা স্লোগান আছে, কারোর যদি একটানা 3 সপ্তাহ বেশি কাশি থাকে তখন আমরা কফ পরীক্ষা করব। তার মানে কাশির প্রধান একটা কাশি উপসর্গ হলো আমাদের যক্ষার। সুতরাং আমরা সাথে সাথে আমরা ন্যাশনাল যেগুলি আমাদের সেন্টার আছে, ডটস সেন্টার আছে, অথবা ব্রেকের আছে, অথবা যে কোনো ইনস্টিটিউটে গিয়ে আমরা কফ পরীক্ষা করব প্রধান। 2 নম্বরে যদি একটু বয়স্ক রোগীর কাশির প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, যে তার কাশি আছে, সে অনেক ধরনের ওষুধ খাচ্ছে বাট তার কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আমরা চিন্তা করব তার ফুসফুসের ক্যান্সার হতে পারে। থার্ড আরেকটা আছে যে সিওপিডি। সিওপিডির মধ্যে একটা কম্পোনেন্ট আছে ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক ব্রঙ্কাইটিসের আমরা সংজ্ঞাতে বলি, যদি কারোর একটানা 3 মাস এবং পরপর 2 বছর কাশি থাকে তখন তার সেটা ক্রনিক ব্রঙ্কাইটিস, এবং সেটা হলো আমাদের যেটা স্মোকিং থেকে হয়, এবং এটা কিন্তু প্রিভেন্টেবল ডিজিজ। কেউ যদি ধূমপান না করে এবং সে রিস্ক ফ্যাক্টরগুলি অ্যাভয়েড করে, তাহলে দেখা যাবে যে তার সিওপিডি হচ্ছে না। ফোর্থ আমরা চিন্তা করি আরেকটা জিনিস আছে ডিপিএলডি বলে, যেটা ফুসফুস শুকিয়ে যাওয়া, এবং এইগুলি দেখা যাচ্ছে যে প্রধান উপসর্গ যেটা থাকে কাশি, এবং শুকনো কাশি, তার কফ বের হয় না, এবং দেখা যাচ্ছে যে সে কাশির জন্য সে ঘুমাতেও পারতেছে না, এটা হচ্ছে একটা। আরেকটা আমাদের অ্যাজমা রোগীদেরও দেখা যাচ্ছে অনেক দিন যাবৎ কাশি, আমরা সেটাকে বলি কমন কোল্ড, যে কোল্ড আমাদের ভালো হচ্ছে না, সেটা কাশি হতে পারে। এই প্রধান রোগগুলি আমাদের কাশির সাথে থাকতে পারে। সেকেন্ড যেটা হলো যে কাশির সাথে কফ বের হওয়া। অনেকে বলবে যে আমি কাশি আসলে সাথে কফ বের হচ্ছে, কফের রঙটা চেঞ্জ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তারপর একটু দুর্গন্ধ আছে। এগুলি যখন বলবে তখন আমরা ধরে নিব ফুসফুসের, এগুলিকে আমরা সাপুরেটিভ লাং ডিজিজ বলি, যে ফুসফুসের এই ধরনের ডিজিজগুলি হচ্ছে বিশেষ করে ব্রঙ্কিয়েক্টেসিস, লাং অ্যাবসেস, এগুলি আমরা ধরে নিব। থার্ড আরেকটা অ্যালার্মিং ফিচার হলো কাশির সাথে রক্ত যাওয়া। এটা সবাই যখনই রক্ত যায় তখন সবাই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হয়। সেই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে বয়স বিবেচনা করে, যেমন যে কোনো বয়সে রক্ত যাওয়া, আমরা মাথায় একটা টিউবারকুলোসিস রাখতে হবে, যে ফুসফুসের যক্ষা একটা রাখতে হবে। আরেকটা হলো যে যাদের বয়সজনিত কারণে কাশির সাথে রক্ত যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সে ধূমপানও করতেছে, তখন আমাদের চিন্তা করতে হবে যে তার ক্যান্সার বা এই জাতীয় রোগ হয়েছে। থার্ড যেটা, যদি জ্বর থাকে এবং কাশির সাথে রক্ত যায়, আমরা নিউমোনিয়া চিন্তা করি। তারপরে লাং অ্যাবসেস আছে, আমরা সেগুলিও চিন্তা করি। তারপরে দেখা যায় যে আরেকটা যেটা আমরা ফুসফুসের ছিদ্র হয়ে যাওয়া, মানে ফুসফুসটা অনেকাংশে নষ্ট হয়ে যায়, সেটা ব্রঙ্কিয়েক্টেসিস। এই পেশেন্টগুলিও কিন্তু কিছুদিন পর পর 6 মাস 3 মাস পর পর রক্ত নিয়ে প্রেজেন্ট করে, এবং দেখা যায় যে ওদের অনেক পরিমাণে রক্ত যাচ্ছে। তখন এগুলি থাকলে আমরা চিকিৎসকের শরণাপন্ন।
ফোর্থ আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হলো যে আমাদের শ্বাসকষ্ট, আমাদের রেসপিরেটরি একটা মেইন সিমটম হলো যে শ্বাসকষ্ট। এখন শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসক এবং রুগীদের মধ্যে একটা মিসকনসেপশন আছে। শ্বাসকষ্ট মানে সবাই মনে করে হাঁপানি, এবং যেই জায়গায় যায় সে কিন্তু নেবুলাইজেশন, তার চিকিৎসা হলো নেবুলাইজেশন। আসলে কিন্তু সেইটা নয়। হাঁপানি ছাড়াও যে অন্য ফুসফুসের কারণে এবং ফুসফুস ছাড়া অন্য কারণেও শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য শ্বাসকষ্ট হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যেটা আমরা কমনলি চিন্তা করি যাদের হাঁপানির কারণে শ্বাসকষ্ট হয়, সিওপিডির কারণে শ্বাসকষ্ট হয়। আরেকটা দেখা যাচ্ছে যে বয়স্ক রোগীদের যখন শ্বাসকষ্ট হয় তাদের একটা মেইন থাকে যে হার্ট ফেলিওর একটা থাকে, এবং সেই হার্ট ফেলিওর থাকলে আমরা যদি দেখা যায় ব্রঙ্কোডাইলেটর আমরা ইউজ করি তখন দেখা যাচ্ছে যে তার আরও ভালোর চাইতে খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের সেগুলি ডিমার্কেট করতে হবে। তারপরে আমাদের যেটা বলি ডিপিএলডি বলি, ডিপিএলডিরও একটা শ্বাসকষ্ট, তারা একটু হাঁটলে হয়রান হয়ে যায় শ্বাসকষ্ট। আরেকটা শ্বাসকষ্ট বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, কোনো সুস্থ বাচ্চা, যে বাচ্চা ঘুমিয়ে আছে বা একটা বাচ্চা ভালো ছিল হঠাৎ তার শ্বাসকষ্ট হয়েছে, তখন আমরা চিন্তা করতে হবে বাচ্চাটা হয়তো বা কোনো কিছু খেয়ে ফেলেছে এবং এটা শ্বাসনালীতে চলে গেছে, এটা আমরা ফরেন বডি। যদি বাচ্চাদের এই সমস্ত হয় তাহলে আপনারা ইমিডিয়েটলি চিকিৎসক এবং বক্ষব্যাধি হাসপাতালে এই মানে সমস্যা দেখা দিলে যোগাযোগ করবেন। নিউমোনিয়া রোগীরা বুকে ব্যথা নিয়ে আসে, অথবা ফুসফুসের ক্যান্সারের রোগীদেরও আমাদের বুকে ব্যথা থাকে, অথবা আরেকটা জিনিস হলো যে হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়েছে, আমরা যেটা চিন্তা করি যে বুকের ফুসফুসের ভিতরে বাতাস ঢুকে গেছে, নিউমোথোরাক্স। এটা কিন্তু অনেক ক্ষেত্রে, এটা আমরা একটা বলি টেনশন টাইপ, এটা কিন্তু লাইফ থ্রেটেনিং, এবং এটার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট না হলে দেখা যায় যে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। প্রফেসর ডক্টর শামীম আহমেদ, তিনি অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বিএসএমএমও। প্রফেসর শামীম, আপনি বলবেন একজন ফুসফুস রোগীর জন্য কি কি কাজ ঝুঁকিপূর্ণ? এটার যে লিস্ট এত বড়, আমি মোটা দাগে কয়েকটা জিনিস বলি। যে প্রথম কথা হচ্ছে, একজন ফুসফুসের রোগী উনি ধূমপান করবেন না, উনি স্থূলকায় হবেন না, উনি খাবারে চুজি না হয়ে এমন খাবার খাবেন যে খাবারে ওনার স্বাস্থ্যটা রক্ষা হয়। ওনার জীবিকার ক্ষেত্রে এমন কোনো জীবিকার সাথে যুক্ত হবেন না যেমন যেখানে রিস্ক থাকে। আমাদের এখানে অনেকগুলি জীবিকা আছে, যেমন পাথর কাটা, পাথর ভাঙা, জাহাজ ভাঙা, তারপরে হচ্ছে বিভিন্ন মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রিতে কাজ করা, এরকম অকুপেশনাল যে সমস্যাগুলি আছে, উনি কিন্তু সবসময় সচেতন থাকবেন যে উনি ৮-১০টা মানুষের মতো স্বাভাবিক না। সুতরাং যেসব জায়গায় বিভিন্ন ইরিটেন্ট অথবা কেমিক্যালস অথবা পলিউশনের সমস্যা আছে, সেখানে কিন্তু উনি কাজ করতে যাবেন না পারতপক্ষে। ওনার চলাফেরা হবে নিয়ন্ত্রিত। উনি শেষ রাতে ঠান্ডাতে যাওয়া অথবা কোনো এয়ার পলিউশনে গেলে তাহলে কিন্তু দেখা যায় যে সমস্যাটা বেড়ে যায়। সুতরাং এইসব জায়গায় পারতপক্ষে যাবেন না, মাস্কটা ব্যবহার করতে হবে, মাস্ক পরা কখনোই ভোলা যাবে না। ভ্যাকসিনটা খুবই জরুরি, এটাও কিন্তু কখনোই উনি বলবেন না যে আমি তো জানি না, নিয়মিত ভ্যাকসিন নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বাসার মধ্যে বিভিন্ন ধরনের পোষা পাখি, প্রাণী এগুলি পোষেন, যেখান থেকে এই ফুসফুসের সমস্যাটা হয়। এগুলি কিন্তু করা যাবে না। অনেকের শখ হচ্ছে অনেক উঁচু পাহাড়ে যাওয়া অথবা ডাইভিং করা, এইসব ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করতে হবে। এবং যে কাজটা করবেন না, রাস্তাঘাট থেকে হাতুড়ে চিকিৎসকের কাছ থেকে কোনো ওষুধ কিনে খাওয়া, যাতে করে উনি আরও বিপদের মুখে পড়েন। অনেকে যেটা করেন যে, বিশেষ করে অ্যাজমা রোগীর ক্ষেত্রে হঠাৎ করে একটু ভালো হলেই চিকিৎসকের সব ব্যবস্থাপনা বন্ধ করে দেন, নিজেই চিকিৎসক হয়ে যান। এটা করা যাবে না। কোনো ওষুধ শুরু করা, ডোজ বাড়ানো কমানো, এগুলি কিন্তু চিকিৎসকের পরামর্শ মতোই করাতে হবে। তার মানে হচ্ছে, একজন ফুসফুসের রোগী ওনার জীবন জীবিকা, ওনার হবি, চলাফেরা
সব ক্ষেত্রেই কিন্তু এক ধরনের পরিমিতি বোধ থাকতে হবে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মামুনুর রশিদ, আপনার কাছে জানতে চাইবো লাংয়ের কোনো কোনো রোগ আছে কিনা যেটা পারিবারিকভাবে রিলেটেড? ক্রনিক লাং ডিজিজ যেগুলোকে বলি, যে সমস্ত ক্রনিক লাং ডিজিজগুলো আছে, সব ডিজিজে পারিবারিক প্রভাব একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা এতক্ষণ যাবত অনেক কটা ফ্যাক্টর পড়েছি। পারিবারিক প্রভাব ক্রনিক লাং ডিজিজের ক্ষেত্রে, প্রায় সব কটা ক্রনিক লাং ডিজিজের ক্ষেত্রে পারিবারিক প্রভাব আছে। বর্তমান বিশ্বে জিন নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং প্রতিটা ডিজিজের আপকামিং নতুন নতুন ইনফরমেশন আমরা পাচ্ছি, যাতে বোঝা যাচ্ছে যে এই ডিজিজের সাথে এই জিনের লিঙ্ক আছে এবং এটার সাথে পারিবারিক সম্পর্ক আছে। আমি যদি যে সমস্ত ক্রনিক লাং ডিজিজগুলো আছে, অ্যাজমা, সিওপিডি, আলাদা আলাদাভাবে একটু করে বলি, সেটা বলতে পারবো যে অ্যাজমার রুগীগুলো যারা আছে, প্যারেন্টসরা প্রায় এসে জিজ্ঞেস করে যে আমার অ্যাজমা আছে, আমার বাচ্চার কি অ্যাজমা হবে, বা আমার আরেকটা বাচ্চা আমি কনসিভ করতে যাব, তারও কি অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে? এটা খুব একটা কমন কোশ্চেন। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যদি একজন প্যারেন্ট যদি এফেক্টেড থাকে, তার বাচ্চাদের মধ্যে 25% ক্ষেত্রে অ্যাজমা হওয়ার একটা প্রবণতা থাকে। দিস ইজ দ্য অ্যাটোপি, আমরা বলি অ্যাটোপি যাদের থাকে তাদের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে যদি দুইজনেরই অ্যাজমা থাকে, সেক্ষেত্রে সম্ভাবনাটা 50 ভাগ বেড়ে যায়, 25 ভাগ বেড়ে গিয়ে 50 ভাগে গিয়ে দাঁড়ায়। আবার যাদের মনোজাইগোটিক টুইন বলি, যে জোড়া বাচ্চা, যমজ বাচ্চা মনোজাইগোটিক, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্সেন্টেজটা অনেক বেশি যায়। এই ক্ষেত্রে বোঝা যায় যে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে জিনের প্রভাব, আলফা-1 অ্যান্টিডিসিন ডিফিসিয়েন্সি, এই জিনের যাদের প্রবলেম আছে তারা আর্লি এজে সিওপিডি হয়ে যায়। এটা এয়ার পলিউশন, স্মোকিং হিস্ট্রি না থাকলেও তারা একটা ভালো সংখ্যায় সিওপিডিতে আক্রান্ত হয়ে যায়। ব্রঙ্কিয়েক্টাইসিস আমরা একটা রোগ আছে লাংসের মধ্যে, শ্বাসনালীগুলোর মধ্যে ক্রনিক ইনফ্লামেশনের প্রভাবে শ্বাসনালীগুলো ফুলে যায় এবং রোগীগুলো দীর্ঘমেয়াদী কাশি এবং শ্বাসকষ্টে ভোগে। এই রোগে যারা ভোগে তাদের মধ্যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের সিস্টিক ফাইব্রোসিস থাকে। সিস্টিক ফাইব্রোসিস একটা জিন, এই জিন এফেক্টেড হওয়ার কারণে তাদের সিক্রেশনগুলো ঠিক হয়ে যায় এবং ক্রনিকলি তাদের মধ্যে প্রদাহ হয়। প্রদাহ হওয়ার ফলে তার শ্বাসনালীটা একসময় ফুলে যায় এবং একসময় এটা অকার্যকরের দিকে চলে যায়। আরও কিছু রোগ আছে, ইমমর্টাল সিলিয়ারি সিনড্রোম বলি। এই জিনরিক ফ্যাক্টরগুলো একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ইভেন বর্তমান গবেষণায় চলছে যে লাং ক্যান্সারের জন্য জিন ফ্যাক্টর কতটা রেসপন্সিবল, এবং অনেক কটা জিনকে আইডেন্টিফাই করা হচ্ছে যে এগুলোর প্রভাব আছে। দেখা যায় একই ফ্যামিলিতে বাবা মার যদি লাং ক্যান্সার থাকে, পরবর্তীতে একটা বয়সে গিয়ে ছেলেদেরও লাং ক্যান্সার হওয়ার একটা প্রবণতা থাকে। ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহিনকে অনুরোধ করব অ্যালার্জিজনিত ফুসফুসের রোগ নিয়ে কিছু বলার জন্য। অ্যালার্জি হচ্ছে এমন একটা জিনিস যে ক্ষুদ্রাতিক্ষুদ্র কোনো কণা যখন কারোর শরীরের সংস্পর্শে আসে, বিশেষ বিশেষ ক্ষেত্রে শরীর কিছু প্রতিক্রিয়া তৈরি করে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যালার্জি। বৈজ্ঞানিক ভাষায় এটাকে বলা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি টাইপ 1। আমরা যদি জানি যে কারা এরকম করতে পারে এবং শরীর যে প্রতিক্রিয়া দেখায়, শরীর এক ধরনের কিছু কেমিক্যাল বা রাসায়নিক জিনিস লিবারেট করে, সেই লিবারেশনের ফলে শরীরে কিছু সিমটম তৈরি হয়, যেটাই রোগের উপসর্গগুলো তৈরি করে অ্যালার্জিজনিত। আমরা যদি চিন্তা করি যে কারা কারা বা কোন কোন জিনিস সাধারণত কমন অ্যালার্জেন হিসেবে কাজ করে। কমন অ্যালার্জেন হতে পারে ঘরের ভিতরের কোনো জিনিস, হতে পারে ঘরের বাইরের কোনো জিনিস, হতে পারে কোনো বিশেষ খাবার, বা হতে পারে কোনো বিশেষ পরিবেশ। ঘরের ভিতরের জিনিস যদি আমরা চিন্তা করি, হাউস ডাস্ট, মাইটস, ঘরের বিভিন্ন প্রকারের ধুলা, ধোঁয়া, কোনো প্রাণীর সংস্পর্শ, প্রাণীর লোম বা প্রাণীর লালা, এগুলো থেকেও বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে। আমরা অনেকেই ধূমপান যে স্মোক, নিকোটিন নিতে গিয়ে আমরা যে সমস্ত কার্বন মনোক্সাইড নিই বা কেমিক্যালস গ্রহণ করি, সেগুলো একটা অ্যালার্জেন হিসেবে কাজ করে। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো বিশেষ খাবার কোনো রোগীর সমস্যা তৈরি করতে পারে, কোনো খাবার কারোর শ্বাসকষ্ট তৈরি করতে পারে। এগুলো প্রকৃতপক্ষে সেই খাবারের প্রতি সেই ব্যক্তি বা ব্যক্তি বিশেষের অ্যালার্জি থাকে। এখন আমরা যদি চিন্তা করি অ্যালার্জি ঘটিত কী কী কারণে আমাদের শ্বাসনালীর সমস্যা হতে পারে, প্রকৃতপক্ষে আমরা যে সমস্ত রোগগুলোকে আজকে আলাপ আলোচনা করছি, এদের একটা হচ্ছে প্রধান ব্রঙ্কিয়াল এজমা। ব্রঙ্কিয়াল এজমার মূল মেকানিজম হচ্ছে অ্যালার্জি। আমাদের শ্বাসনালী বা শ্বাসনালীর যে রাস্তাটা, সেটা পরিবেশ বা কোনো জিনিসের উপর প্রতিক্রিয়া দেখায় ন্যারো হয়ে যায় এবং সিমটম তৈরি করে। আমরা যদি নাক থেকে চিন্তা করি, একটা মানুষের নাকে কোনো বিশেষ জিনিসের সংস্পর্শে আসলে নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাকের থেকে সাইনাসের ইনফেকশন হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তার প্রাত্যহিক কার্যাবলী ব্যাহত হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে নাকের অ্যালার্জি।
ঠিক এরকম অ্যালার্জি যদি আরও চিন্তা করি, ঠিক একই মেকানিজমে চোখে র্যাশ হইতে পারে, চোখে চুলকানির মতো সমস্যা তৈরি হইতে পারে। এটা হচ্ছে চোখের অ্যালার্জি। আমাদের স্কিন, যেটাকে অ্যালার্জিক ডার্মাটাইটিস বলি, প্রকৃত মেকানিজম একই, স্কিনও একই সমস্যাই হতে পারে। এবং প্রতিটা ক্ষেত্রেই যে মেকানিজম বা যে বায়োকেমিক্যাল প্রতিক্রিয়া সেটা শরীরে একই হয়। তো আমাদের এইগুলা ক্ষেত্রে চেষ্টা করা উচিত যে কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন জিনিসের ক্ষেত্রে রোগীর অ্যালার্জি বা ব্যক্তি বিশেষের অ্যালার্জি হচ্ছে, যদি সেটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমরা এই অ্যালার্জি ঘটিত রোগগুলোকে প্রতিরোধ বা রোগীকে স্বস্তি দিতে পারি। আমি নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে আরেকটা জিনিস এখানে যোগ করতে চাই, যে আমাদের শ্বাসনালীতে যখন আমরা নিঃশ্বাস নিই, আমাদের শ্বাসনালীর যে উপরিভাগ, সেই উপরিভাগের একটা অংশে অনেক সময়, বিশেষ করে যারা ওভারওয়েট থাকেন, যাদের শরীরে চর্বি বেশি, তারা যখন ঘুমায় তীব্র নাক ডাকেন, সাধারণ ভাষায় আমরা যেটা বলি, ঘুমের মধ্যে তীব্র শব্দ হয় এবং সারা রাত ভেঙে ভেঙে ঘুম হয়। দিনের বেলা উনি যখন বসে থাকে কোথাও, তখনই ঘুমায় পড়েন। এটাকে আমরা প্রকৃতপক্ষে বলি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা অ্যালার্জির সাথে সম্পৃক্ত না হইলেও আমি এনটি স্পেশালিস্ট হিসেবে একটু এই আজকের এই গোল টেবিল বৈঠকে উল্লেখ করছি, এরকম রোগীর সংখ্যা কিন্তু অনেক আমাদের কাছে আসেন। রোগীরা দিনের বেলা ঘুমায় যায়, এমনকি এইগুলো রোগীর প্রাত্যহিক যে কাজ সেটার ব্যাহত হয়। রোগীর যারা পরিবারের সদস্য, বিশেষ করে স্ত্রী বা স্ত্রীর হইলে স্বামী, তারা তার সাথে বিছানায় থাকতে পছন্দ করে না, কারণ তার নাকের ডাকার শব্দে বা ঘুমের এর জন্য তার পার্টনার ঘুমাইতে পারে না। তো এই সমস্যাগুলোও জটিল, এবং এই সমস্যাগুলোর কারণেও রোগীরা তাদের যে পরিপূর্ণ নিঃশ্বাস নেওয়া উচিত সেটা নিতে পারে না। ফলশ্রুতিতে তার শরীরের অক্সিজেন কমে যায়, এমনকি নর্মাল যে স্বাভাবিক অক্সিজেন শরীরে থাকা উচিত 90 ভাগ বা তার বেশি, সেটা কমে 30-40 ভাগও হয়ে যায়। এমন রোগীও পাওয়া যায় যারা রাতের মধ্যে প্রতি ঘন্টায় 30 বার 40 বার ঘুম ভেঙে যায় সিভিয়ারিটি অনুযায়ী। সুতরাং আমাদের সুস্থ লাং বা সুস্থ ঘুম বা সুস্থ শরীরের জন্য এই বিষয়টাকে অ্যাড্রেস করা উচিত। এটা অ্যাড্রেস করতে হলে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যে স্থূলতা বা অতিরিক্ত ওজন, এটাকে কঠোরভাবে প্রিভেন্ট করতে হবে। একসময় আমাদের সমাজের সমস্যা ছিল ম্যাল নিউট্রিশন, এখন আমাদের সমস্যা হচ্ছে ওভার নিউট্রিশন বা স্থূলতা। সুতরাং এটাকে যদি আমরা অ্যাড্রেস করি, পাশাপাশি আমাদের শারীরিক যে পারিবারিক বা শারীরিক যে লাইফস্টাইল, এটাকে যদি কিছু মডিফাই করতে পারি, তাইলে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকা বা ঘুমের মধ্যে যে ঘুমের গভীরতার সমস্যা, এটাকে দূর করতে পারবো। আমাদের ফুসফুস সুস্থ রাখার উপায়গুলো নিয়ে কথা বলার জন্য অনুরোধ করব প্রফেসর ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি সাবেক বিভাগীয় প্রধান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমি যে এয়ার ক্লিন রাখতে পারি, আমার কিন্তু অর্ধেক লাং এমনি ভালো থাকবে আর কি, বিশেষ করে আউটডোর পলিউশন অ্যান্ড ইনডোর পলিউশন। এবং এই বায়ু দূষণের সাথে যে রোগগুলো জড়িত, এর মধ্যে একটা সিওপিডি। যারা মিটপুরে যারা কাজ করছে, মিটপুর হাসপাতাল বা আশেপাশে যারা যান, দেখবেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে 3-4 জন লোক মিলে একটা জিনিস ভাঙতেছে, ওখান থেকে নির্গত হইতেছে সমানে পাথর এবং আমাদের সে সমানে নিঃশ্বাস গ্রহণ করতেছে আর কি। যেখান থেকে যে রোগটা হয় সেটা হলো সবচেয়ে কঠিন রোগ, আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আলটিমেটলি যেটা খুব ভালো চিকিৎসা এই দেশে নাই। ইনডোর পলিউশন, যেটা আমরা বাসা বাড়িতে থাকি, বিশেষ করে যদি অ্যাজমার পেশেন্ট থাকে, সেই বাড়িতে কার্পেট না থাকেই ভালো। কার্পেটটাতে মাইট হয়, মাইট অ্যাজমাকে আরও প্রভোকেট করে। আমাদের এই ফুসফুসকে সুস্থ রাখতে হলে আমাদের নিজেকে থাকতে হবে, নিজের থেকে শুরু করে, আর নিজের ঘরকে পরিষ্কার রাখতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, এবং একটা ইম্পর্টেন্ট বিষয় ইমিউনাইজেশন। 2টা টিকা আমরা যেটা সিওপিডি অ্যাজমা রোগীতে, আমার মনে হয় এটা সবাইকে বয়স 50 পরে সবাইকে দেওয়া উচিত। একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, একটা নিউমোনিয়ার ভ্যাকসিন। বাংলাদেশে একমাত্র ইনসেপ্টা কোম্পানি। আমি বলতে চাই এই ভ্যাকসিনের দামটা, এটা কিন্তু আমাদের যারা গরিব পেশেন্ট অনেকেই কিনতে পারেন, এটাকে সহনীয় পর্যায়ে আনার, বিশেষ করে ইনসেপ্টাকে বলবো যে এটা কমানো যায় কিনা। এটা যদি বলবো ফুসফুসকে সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম, এমনি যে ব্যায়াম করছে তার শ্বাসের কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলো করলে পরে ফুসফুসকে অনেক সুস্থ রাখা যায়। সুষম খাদ্য গ্রহণ করলে পরে সবসময় প্রাণ খুলবে, হাসবেন, হাসলে ফুসফুসকে আরও সুন্দর রাখা যায়। অধ্যাপক ডাক্তার সাকিব মোহাম্মদ জাকিউল আলম, আপনার কাছে জানতে চাই যে সরকারি ব্যবস্থাপনায় আমাদের ফুসফুসের চিকিৎসা। আমরা জানি যে আমাদের সরকারি যে ব্যবস্থাপনায় যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, সেটা আমাদের 3টা ভাগে আমরা ইউজুয়ালি ভাগ করে থাকি। একটা হলো প্রাইমারি কেয়ার, আর একটা হলো সেকেন্ডারি কেয়ার অ্যান্ড টারশিয়ারি কেয়ার। এখন প্রাথমিক পর্যায়ে আমাদের যে প্রাইমারি কেয়ার চিকিৎসাটা, সেটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকে সাধারণত ইউজুয়ালি আমরা প্রোভাইড করে থাকি। এখন ওখানে আমাদের যে ফুসফুসজনিত রোগের যে চিকিৎসা ব্যবস্থা, সেটা আমরা সাধারণ ফুসফুস রোগের চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি, সাধারণত নিউমোনিয়া অথবা অ্যাজমা
বা সিওপিডি সাধারণ যে চিকিৎসাগুলো বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড, এগুলো চিকিৎসা আমরা সাধারণত ওখানে ডাক্তারের মাধ্যমে দিয়ে থাকি। এখানে কোনো রেসপিরেটরি আলাদা করে কোনো ইউনিট থাকে না, ওখানে সাধারণত মেডিসিন কনসালটেন্ট যারা আছেন তারা এই চিকিৎসাটা প্রোভাইড করেন এবং গভর্নমেন্টের যেই ওষুধ যেই থাকে বরাদ্দ থাকে সেইভাবে ওরা ওখানে চিকিৎসা পেয়ে থাকে। মেইন যে চিকিৎসাটা সেটা হয় হচ্ছে টিউবারকুলোসিস, যেটা ফুসফুসের যক্ষা রোগ বলি আমরা, সেটা চিকিৎসাটা হয় এবং সেটা রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে। সেখানে আমরা দুভাবে এটা নির্ণয় করি, একটা হলো যে মাইক্রোস্কোপের মাধ্যমে যক্ষার জীবাণু দেখা হয়, অথবা জিন এক্সপার্টের মাধ্যমে ওখানে ব্যবস্থা থাকা আছে। ওখান থেকে আমরা ডটস একটা সেন্টার থাকে, ওখান থেকে আমরা ডায়েট অবজারভেশন থেরাপি, ওখান থেকে আমরা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেওয়া হয় এবং এটা আমাদের গভর্নমেন্ট থেকে এটা ফ্রি দেওয়া হয়। এই হচ্ছে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের। তারপরে আমরা সেকেন্ডারি কেয়ারে যেটা আমরা দেখি যেটা আমাদের চেস্ট ডিজিজ কিছু ক্লিনিক আছে জেলা লেভেলে, প্রায় বাংলাদেশে প্রায় অলমোস্ট 42টা চেস্ট ডিজিজ ক্লিনিক আছে। ওখানে বক্ষব্যাধি রিলেটেড সাধারণ রোগেরই চিকিৎসা দেওয়া হয় এবং এটা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট হিসাবেই দেওয়া হয়, ইনডোর কোনো ব্যবস্থা নেই। এবং এখানে মেইনলি সাধারণ ফুসফুসজনিত রোগের চিকিৎসাই দেওয়া হয়। পাশাপাশি এখানে বিশেষ করে টিউবারকুলোসিস, যেটা ফুসফুসজনিত টিবি এবং এক্সট্রা পালমোনারি টিবি, যেটা ফুসফুসের বাইরের টিবি, সেটারও চিকিৎসা দেওয়া হয়। এখানে আমরা জিন এক্সপার্ট মেশিন করে আমরা যক্ষার জীবাণু আমরা নির্ণয় করতে পারি। কিছু চেস্ট ডিজিজ হাসপাতাল আছে, অলমোস্ট সংখ্যায় 12টা আছে এবং ওখানে ইনপেশেন্টও আছে, আউট পেশেন্টও আছে দুটোই, এবং ওখানে আমরা সাধারণত ইমার্জেন্সি পেশেন্টেরও চিকিৎসা দিয়ে থাকি ওখানে। এবং ওখানেও আমাদের জিন এক্সপার্ট মেশিন আছে এবং ওখানে চিকিৎসা ব্যবস্থা আছে। মেডিকেল কলেজে আমাদের এখানে রেসপিরেটরি ডিপার্টমেন্ট আছে, ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্ট আছে, সেখানে আমরা বক্ষব্যাধির যেই সমস্ত ফুসফুসজনিত রোগ সেখানে চিকিৎসা দিয়ে থাকি। সেখানে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হয়, ফুসফুসের কমন ডিজিজের চিকিৎসা দেওয়া হয়, আনকমন ডিজিজের চিকিৎসা দেওয়া হয় এবং সেখানে আমরা ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিসও থাকে। ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিসের মধ্যে যেমন বিশেষ করে স্পুটামের কালচার আর স্পুটামের জিন এক্সপার্টের ব্যবস্থা থাকে এবং পাশাপাশি সেখানে আমাদের ব্রঙ্কোস্কোপিরও কিছু কিছু জায়গায় ব্যবস্থা আছে এবং আমাদের সেখানে স্পাইরোমেট্রিরও কিছু ব্যবস্থা থাকে। চিকিৎসাও আমাদের ওখানে আমরা দিয়ে থাকি, সরকারি ব্যবস্থা যদি যেই ওষুধ সাপ্লাই থাকে তাহলে সেই অনুসারে আমরা দিয়ে থাকা হয় এবং ওখানে আমরা যক্ষারও চিকিৎসা ওখানে দেওয়া হয়। এবং লাস্ট অফ অল আমাদের কিছু রেফারাল, একটা যেটা সবচেয়ে বড় আমাদের যে NIDCH বলি আমরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ চেস্ট অ্যান্ড হসপিটাল, সেটা আমাদের ফাইনাল রেফারাল সেখানে সমস্ত কমন আনকমন সমস্ত ডিজিজের ওখানে চিকিৎসা আমরা দিয়ে থাকি। আমাদের বক্ষব্যাধি চিকিৎসায়, লাং চিকিৎসায় সার্জারির একটা রোল অপরিসীম এবং আমরা দেখি এই সার্জারির এত রুগী, এত বার্ডেন লাং সার্জারির ক্ষেত্রে অনেক সময় রুগীরা ঝুঁকিতে পড়ে যায়, লাং ক্যান্সার রোগী অপারেশন করাতে দেরি করে ফেলে, ছড়িয়ে যায়, সমস্যায় পড়ে যায়। এই বিষয়গুলো আমি আজকে জানতে চাইব আমাদের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আনারুল আনাম কিবরিয়া স্যারের কাছে। যক্ষা রোগের ওষুধেই ভালো হয়, আমরা এটা সব স্লোগানটা সব জায়গায় দেখতে পাই এবং এটি সর্বাংশে সত্য। যদি যথাসময় এবং যথাযথভাবে এবং সঠিক সময় পর্যন্ত যদি যক্ষা রোগীরা চিকিৎসা নেন তাহলে ওষুধেই ভালো হয়। কিন্তু কখনো কখনো এমন একটি পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে যক্ষা রোগীর চিকিৎসার জন্য অপারেশনের দরকার হয়। তার মধ্যে একটি হচ্ছে যে যখন যক্ষা রোগ হয় তখন অনেক সময় ফুসফুসের ভিতরে একটি গর্ত বা ক্যাভিটি তৈরি হয় এবং এই ক্যাভিটিটা যদি কখনো চলে না যায় সে ক্যাভিটি কিছু জটিলতার সৃষ্টি করতে পারে। তার মধ্যে একটি জটিলতা হচ্ছে ওখানে যদি যক্ষার জীবাণু থেকে যায় সব সময় তাহলে সেই যক্ষা থেকে নিরাময় পাওয়া সম্ভব হয় না। এটাকে আমরা বলি পারসিস্টেন্টলি পজিটিভ ক্যাভিটি। তো তখন সেই ক্যাভিটিটাকে অপারেশন করে সরিয়ে দিতে হয়, এটা একটি চিকিৎসা। আরেকটি চিকিৎসা হচ্ছে আপনার যখন MDR টিবি বলে, যেটাকে আমরা ওষুধ প্রতিরোধী যক্ষা বলে থাকি, যদি একদিকের ফুসফুসে ওষুধ প্রতিরোধী যক্ষা হয়ে থাকে এবং সেটা যদি ঔষধে নির্মূল করা না যায় তখন আমরা অপারেশন করে সেই ফুসফুসটাকে সরিয়ে দেই। একটি মাত্র স্বাভাবিক সুস্থ ফুসফুস নিয়ে কিন্তু বেঁচে থাকা সম্ভব। যেহেতু মানুষের ফুসফুস দুইটি, একটি ফুসফুস অপারেশন করে অপসারণ করা সম্ভব এবং সেই রোগী ভালো থাকাও সম্ভব। যক্ষা রোগী যদি সঠিকভাবে চিকিৎসা না নেন তাহলে কিন্তু যক্ষা রোগীর কিছু জটিলতা তৈরি হয়। তার মধ্যে একটি জটিলতা হচ্ছে যে কাশির সাথে রক্ত যাওয়া। কাশির সাথে যদি রক্তপাত সামান্য হয় এবং সেটা যদি ঔষধে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে অপারেশনের কোনো প্রয়োজন হয় না। কিন্তু কখনো কখনো দেখা যায় যে রক্তপাত এত বেশি হয় কাশির সাথে, যেটাকে আমরা বলি যে সিভিয়ার হেমোপটাইসিস বা মেসিভ হেমোপটাইসিস, তখন কিন্তু আর সেটা ঔষধে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রেও যক্ষা রোগীর জন্য এই অপারেশনটি করা জরুরি হয়। আমাদের দেশে
থোরাসিক সার্জনদের একটু বড় চ্যালেঞ্জ হচ্ছে ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীরা সবসময় আমাদের কাছে একটু দেরিতে আসে। দেরিতে আসার ফলে আমরা আর সে রোগীকে অপারেশন করতে পারি না। সারা বিশ্বে যেমন একটি শীর্ষ প্রাণঘাতী ক্যান্সার ফুসফুসের ক্যান্সার, আমাদের দেশেও কিন্তু একটা শীর্ষ প্রাণঘাতী ক্যান্সার ফুসফুসের ক্যান্সার। তাকে যথাযথভাবে চিকিৎসার ভিতরে নিয়ে আসাটা আমাদের জন্য খুবই জরুরি। ডাক্তার ফাহিম আহমদ রূপক, তিনি যুগান্তর পত্রিকার মেডিকেল সেলের প্রধান, ওনাকে গণসচেতনতায় মিডিয়ার ভূমিকা এই বিষয়ে বলার জন্য অনুরোধ করছি। আজকে ওয়ার্ল্ড লাং ডেতে আপনাদের যে তথ্য পরামর্শগুলো, যে প্রস্তাবনাগুলো আমরা পেলাম, সেটি আমাদের বিশেষজ্ঞরা আজকে যেটি আলোচনা করলে সেটি শুধু ফুসফুস দিবস উপলক্ষেই এটি থাকবে না। আমরা সারা বছর ব্যাপী এই জিনিসগুলো আমাদের যুগান্তরের মাধ্যমে এবং আমাদের সহযোগী প্রতিষ্ঠান যমুনা টিভির মাধ্যমে তুলে ধরতে চাই। অকুপেশনাল হেলথের কথা যেটি এসছে এবং বায়ু দূষণের সাথে যে ফুসফুসের ডিজিজগুলো একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং কিছু আধুনিক তথ্য আমরা পেলাম, এগুলিও আমরা আমাদের রিডার্সদেরকে আমরা জানানোর চেষ্টা করব। চ্যানেল আয়ের সাথে এবং জাতীয় বক্ষবিদ্যা ইনস্টিটিউট এবং হাসপাতালের সাথে যুগান্তর মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত থাকতে পেরে আমরা সত্যি খুব গৌরবান্বিত বোধ করছি। ফার্মা মার্কেট আমাদের দেশে অনেক এগিয়ে। ভ্যাকসিন আগে বাইরে থেকে কিনতে হতো, বিদেশমুখী ছিল। এখন কিন্তু ভ্যাকসিন আপনারাই তৈরি করছেন, আপনারাই দিচ্ছেন, সাশ্রয়ী মূল্যে দিচ্ছেন। অনেক বিদেশ থেকে অনেক মানুষ আসে আপনাদের এখান থেকে ওষুধ কেনার জন্য। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই আমাদের লাং ডিজিজের ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা বা আপনাদের নতুন নতুন যে আপনাদের ওষুধ আপনারা আনছেন, সেই বিষয়গুলো একটু বিস্তারিত বলার জন্য আমি অনুরোধ করবো। মিজানুর রহমান, জিএম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। আলোচনা একটা বিষয় উঠে আসছিল যে হার্ট ডিজিজের মতো লাং ডিজিজের ক্ষেত্রেও এখন আমাদের অনেক রোগীদেরকে বাইরে যেতে হচ্ছে না এবং ভবিষ্যতে তো আরও হবে না। তার অন্যতম কারণ তো আসলে আপনারা যারা ফিজিশিয়ান আছেন এবং এই অনেক আমাদের আরেকজন স্যার বলেছেন যে আমাদের প্রাইমারি ইভেন টার্সিয়ারি লেভেল পর্যন্ত স্ট্রাকচারটা কিভাবে সেট করা আছে, যার কারণে স্বাস্থ্যসেবাটা মানুষের জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে এবং চিকিৎসকরা আপনারা এটা মেইন রোল প্লে করছেন। তো এর সাথে আসলে এই বাইরে না যাওয়ার ক্ষেত্রে যাতে প্রবণতাটা বন্ধ হয়, এর ক্ষেত্রে আরেকটা তো আসলে ভূমিকা রাখতে পারে ওষুধ। যে ওষুধটা যদি আপনি না পান, একটা ক্লিনিক্যাল সাকসেস আফটার ডায়াগনোসিস অথবা আপনার প্রোভাইডিং এ মানে ভেরি এফেক্টিভ প্রেসক্রিপশন, তো ওষুধটা তো তাকে নিতে হবে। তো এটা একটা বড় দায়িত্ব থাকে আসলে আমাদের ফার্মাসিউটিক্যালসের উপরে। সো আমাদের ইনসেপ্টার জার্নির একদম প্রথম দিককার একটা ওষুধ হচ্ছে কিন্তু মন্টেলুকাস্ট। আমরা এটা বাংলাদেশে প্রথম লঞ্চ করেছিলাম সেই 2001-2 সালের দিকে। সো এটা ইনসেপ্টার জন্মই হয় 2001 সালে। সো ইটস আমাদের ওয়ান অফ দ্য মানে ফার্স্ট প্রোডাক্ট যেটা আমরা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করি এবং এখন জানেন এখন সম্ভবত লাং ডিজিজের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ওষুধ মন্টেলুকাস্ট। সো ইট ওয়াজ আওয়ার কমিটমেন্ট এবং এটা আমাদের এখনও কন্টিনিউ আছে এবং তার ফলশ্রুতিতে আমরা বর্তমানে যে ওষুধগুলো লঞ্চ করছি তার মধ্যে একটা শুধুমাত্র অ্যাজমা, সিওপিডি কিংবা টিউবারকুলোসিস না, কিছু রেয়ার ডিজিজ যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ প্লাস হচ্ছে ইভেন লাং ক্যান্সার। আমাদের কিন্তু ইনসেপ্টার ভ্যাকসিনের কথা আপনারা অনেকেই বলেছেন, ভ্যাকসিনটা তো ডেফিনেটলি এটা আসলে মোর দেন এ প্রোডাক্ট মেডিসিন, ইটস এ হাউস হোল্ড আইটেম, আসলে একটা কমোডিটি হয়ে গেছে। আমরা যেমন অনেক ওষুধ আপনার জেনারেল প্রমোশনে দিতে পারি না, ইট শুড বি ভেরি এক্সপার্ট অডিয়েন্স লাগবে। আমরা যে কোনো ওষুধ, ইন্ডিয়ার অনেক ওষুধ কিন্তু মিডিয়াতে দেয়া যায়, আমরা কিন্তু দেখবেন আপনাদের একটা মেডিকেল জার্নালই দিতে পারি কিন্তু সব জায়গায় দিতে পারি না, কিন্তু ভ্যাকসিনটা কিন্তু পারি, কারণ সরকারও চায় যে ভ্যাকসিনটা হচ্ছে একটা ওষুধ না, এটা একটা প্রিভেন্টিভ। সো ওষুধ যাতে না লাগে তার জন্য এইটা, সুতরাং এইটার কিন্তু মাস মিডিয়াতেও, সুতরাং এই ভ্যাকসিনটা হচ্ছে মানুষের মুখে মুখে ছড়ায় যায়। আমরা স্যাররা বলেছেন যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিন আমরা এনেছি এবং ভবিষ্যতে আমরা আরও প্রয়োজনীয় ভ্যাকসিন আনবো। আরেকটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমরা আনছি, সেটা হচ্ছে লাং ক্যান্সারের জন্য যে ওষুধগুলো, সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি, মনোক্লোনাল অ্যান্টিবডি এবং টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস, যেগুলো আপনারা টিনিপস বলেন। এ ধরনের প্রচুর টার্গেটেড থেরাপিও কিন্তু ইনসেপ্টা বাংলাদেশ মার্কেটে ইন্ট্রোডিউস করেছে বেশ কয়েক বছর এবং ভবিষ্যতেও করবে। এর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে ওষুধটার দাম ছিল 1-1.5 লাখ, সেটা হয়ে যাচ্ছে 20-30 হাজার টাকায়। কারণ আমরা ইনসেপ্টটা বিশ্বাস করি, আমি যদি একটা ওষুধ দিই আসলে এটা সলিউশন না, আনলেস ইট ইজ অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবিলিটি না থাকলে আসলে সলিউশন হয় না। সুতরাং এটা আমাদের সারাক্ষণ মাথায় থাকে। বর্তমান বিশ্বে সব কিছুরও দাম বাড়ছে, র মেটেরিয়ালস দাম বাড়ছে, কিন্তু আমাদের কনস্ট্যান্ট এফোর্ট এবং চেষ্টা হচ্ছে, আমাদের এক স্যারও বলেছেন যে আপনারা যদি ভ্যাকসিনের প্রাইসটা আরেকটু সহজলভ্য করতে থাকেন, ইট ইজ আওয়ার কনস্ট্যান্ট এফোর্ট, আমরা এটা চেষ্টা করেই থাকবো। বর্তমানে অফিসিয়ালি একটা ড্রাগ অ্যাপ্রুভাল পেতে যাচ্ছে ফর স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া তো মেইনলি আসলে বেসিক্যালি একটা ডিভাইস, এবং আপনারা একটা ডিভাইস আছে আর একটা হচ্ছে সার্জারি মেইনলি, কিন্তু একটা মেডিকেশনও কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে আপনার স্মল মলিকুল, মানে এটা হচ্ছে আপনার সেমাগ্লুটাইড এবং টিজাপাটাইড।
এটা কিন্তু মানে GLP-1 অ্যানালগ। এটা মেইনলি কাজ করে ওবেসিটি কমানোর মাধ্যমে, এবং দিস ইজ সাচ এ ওয়ান্ডারফুল ম্যাজিক পিল, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা ভেরি মানে আমি ধারণা করছি আগামী 2-3 মাসের মধ্যে FDA এর অ্যাপ্রুভাল পেয়ে যাবে ফর দ্য ট্রিটমেন্ট অফ স্লিপ অ্যাপনিয়া। তো আপনাদের এই ওষুধটার আরেকটা মেইন ইউজ হচ্ছে আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য এবং ওবেসিটি ম্যানেজমেন্টের জন্য। সেটা অলরেডি ইনসেপ্টটা লঞ্চ করেছে, এবং আগামী ভবিষ্যতে যখন এটার অ্যাপ্রুভাল পেয়ে যাবে ফর স্লিপ অ্যাপনিয়া, তখন কিন্তু আমরা স্লিপ অ্যাপনিয়াতেও এই ওষুধটার প্রমোশন নিয়ে আপনাদের কাছে আসবো, সো দ্যাট আপনারা যদি মনে করেন আপনাদের পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারে। সুতরাং স্লিপ অ্যাপনিয়ারও কিন্তু সলিউশন অলরেডি আছে, শুধুমাত্র FDA অ্যাপ্রুভাল দিলে এটাও আমরা অফিসিয়ালি প্রমোট করব। তো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় ফার্মাসিউটিক্যাল মার্কেট শুধু ইনসেপ্টা না, সবাই চেষ্টা করে যাচ্ছে, এবং সবার চেষ্টায় আপনাদের পাশে থেকে আপনাদের রোগীরা যাতে একটি এফেক্টিভ, সেফ অ্যান্ড এফোর্ডেবল ওষুধ পায়, তার চেষ্টা আমাদের সারা জীবন অব্যাহত থাকবে। এখানে আমাদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস মিস্টার শফিকুজ্জামান উপস্থিত আছেন। আপনাকে শুধু সংক্ষিপ্তভাবে একটু ধন্যবাদ দেওয়ার জন্য বলছি। বলা হয়ে থাকে যে ফরেস্ট আর দ্য লাং অফ আওয়ার ল্যান্ড, অ্যাজ ইট পিউরিফাইং দ্য ইয়ার অ্যান্ড গিভিং আস দ্য ফ্রেশ এক্সটেন্ট অফ আওয়ার পিপল। তাই মনে করি আজকের প্রোগ্রামে বিশ্ব ফুসফুস দিবস 2024 উপলক্ষে আপনারা যারা আছেন, আপনারাই আসল কাজটা করছেন। আপনারাই আছে, আপনাদের যে এক্সপিরিয়েন্স, আপনাদের যে আছে ডিজিজ ডায়াগনোসিস, পেশেন্ট ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট আউটকাম, আপনারাই সত্যিকারের লাগ হেলথ কেয়ার সেক্টরে আমি মনে করি। এ পর্যায়ে আমাদের গোল টেবিলের আলোচনা প্রায় শেষ। আমি এই গোল টেবিলে যে আমাদের যে আলোচনাগুলো হলো, এগুলো কনক্লুড করার জন্য আমি আমাদের স্বনামধন্য বক্ষব্যাধি চিকিৎসক প্রফেসর ডক্টর আলী হোসেন স্যারকে অনুরোধ করব। আসলে আমরা দেখছি যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের এই বক্ষব্যাধি বেড়েই যাচ্ছে। তার মেইন কারণ হচ্ছে এয়ার পলিউশনস, এবং এয়ার পলিউশন বাংলাদেশে বড় বৃদ্ধিই পাচ্ছে। এইভাবে যদি আগাতে থাকে তাহলে কিন্তু আগামী 3-4 বছরের মধ্যে এই বক্ষব্যাধির প্রকোপটা অনেকাংশে বেড়ে যাবে। আমাদের দেশে বক্ষব্যাধি চিকিৎসার জন্য ইকুয়ালি কোয়ালিফাইড ফিজিশিয়ানরা আছে, এবং আমাদের ফার্মাসিউটিক্যাল ওষুধও তৈরি করে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের বাজেট। সত্যিকার অর্থে হেলথ সেক্টরে আমাদের বাজেট একেবারেই কম, এবং পৃথিবীর যে 10টা দেশে সর্বনিম্ন বাজেট দেওয়া হয়ে থাকে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। একটা কথা হচ্ছে যে আমাদের হেলথ সেক্টরে চিকিৎসা নিতে হলে মাথাপিছু দরকার হচ্ছে প্রতি বছর $88, কিন্তু আমাদের দেশে বরাদ্দ হচ্ছে $58, এবং সেই $58ও কিন্তু দিতে হয় রোগীর পকেট থেকে। সুতরাং যেই ক্রনিক ডিজিজগুলো আছে, যেগুলো সবাই যে আলোচনা করলেন, অ্যাজমা, COPD, ইন্টেস্টাইনাল লাং ডিজিজ, যেগুলোতে দিনের পর দিন রোগী ভুগছে, তাদেরকে কিন্তু এই পকেটের পয়সা দিয়ে ওষুধ কিনতে হয়। তাদের পক্ষে ওষুধ কেনা সত্যি করতে ডিফিকাল্ট। সুতরাং আমরা যে আজকে আলোচনা করলাম, আমাদের রিকমেন্ডেশনটাকে, আমাদের রিকমেন্ডেশন হবে এই যে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে বাজেট অবশ্যই বরাদ্দ করতে হবে, এর কোনো বিকল্প নেই। দ্বিতীয় হচ্ছে সকল পপুলেশনকে, প্রত্যেকটা পেশেন্টকে ইন্স্যুরেন্সের কভারে আনতে হবে, কারণ পকেট থেকে পয়সা দিয়ে দিনের পর দিন চিকিৎসা করা কারো পক্ষেই সম্ভব না, এবং এটি পৃথিবীর কোনো উন্নত দেশেই এটা করা হয় না। তা আমার আবেদন থাকবে এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের পেশেন্টরা সাশ্রয় মূল্যে তাদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা নিতে পারে, এবং তাইলেই কিন্তু আমরা একটা সুস্থ জাতি উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, চ্যানেল আই এবং যুগান্তরকে আজকের এই অনুষ্ঠানটা করার জন্য, কারণ তাদের এই সম্মিলিত চেষ্টাই কিন্তু আমরা সকলে এখানে একত্রিত হয়েছি, এবং আমরা জানতে পেরেছি আমাদের বক্ষব্যাধির চিকিৎসার স্বরূপটা কী হওয়া উচিত, বক্ষব্যাধির রোগের গুরুত্ব কতটুকু, এবং আমাদের চিকিৎসকরা আজকে জানতে পারবেন যে বক্ষব্যাধির চিকিৎসায় বাংলাদেশেই চিকিৎসা সম্ভব। তো শুধুমাত্র এর জন্য দরকার সদিচ্ছা, আর্লি ডায়াগনোসিস এবং পেশেন্টকে প্রপার কেয়ার নেওয়াটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশুদ্ধ বায়ু, সুস্থ ফুসফুস সবার জন্য, এই বিষয়গুলো আমরা জানলাম। প্রথম যে বিষয়টি আসে এয়ার পলিউশন, বায়ু দূষণ প্রতিরোধ করার জন্য প্রথমে আমাদের যেটা নিজেদেরকে করতে হবে, আমরা সবাই মাস্ক ব্যবহার করব। এবার আসেন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, সেখানে ড্রেস কোড, মাস্ক বাধ্যতামূলক করা উচিত, সেটা আজকের আমাদের সুপারিশ। পাশাপাশি যেটা সংক্রামক রোগ, সেই রোগগুলোর চিকিৎসা যত দ্রুত সম্ভব ততই সংক্রমিত হওয়ার ঝুঁকিটা কমে যায়। তো এই বিশুদ্ধ বায়ু, সুস্থ ফুসফুস সবার জন্য আজকের আমরা যে গোল টেবিল বৈঠকে যে সারসংক্ষেপ পেলাম, যে পরামর্শ পেলাম, সে পরামর্শ মেনে চললে নিশ্চয়ই আমাদের ফুসফুস ভালো থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।